হাই ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি আলোচনা করব ক্লাস 10-এর বাংলা ব্যাকরণের কারক ও অকারক সম্পর্ক নিয়ে। দেখো, প্রথমে আমাদের জানতে হবে কারক কী। কারক হলো ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ক, অর্থাৎ ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক হবে বাক্যের মধ্যে, সেটাকেই আমরা বলবো কারক। তোমরা বিভিন্ন ব্যাকরণ বই যদি ফলো করো তাহলে সেখানে দেখতে পাবে যে বিভিন্ন বইতে বিভিন্ন রকম সংজ্ঞা দিয়েছে, যেগুলো বুঝে বুঝে পড়া নিজেদের জন্য খুবই কঠিন হয়ে যায়, তাই না? তো আমি তোমাদেরকে চেষ্টা করেছি খুবই সহজভাবে বোঝানোর এবং ম্যাটেরিয়ালটা সেভাবে তৈরি করার। তোমরা যদি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি, 100% গ্যারান্টি দিচ্ছি যে এই টপিক থেকে প্রতিটি প্রশ্ন তোমরা 30 সেকেন্ডের মধ্যে নির্ভুলভাবে উত্তর দিতে পারবে। জাস্ট তোমাদের এই ভিডিওটা দেখতে হবে ধৈর্য ধরে। চলো আমরা শুরু করি। দেখো, তাহলে আমি বললাম যে ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ক। তো ক্রিয়াপদ কি? ক্রিয়াপদ হচ্ছে বাক্যে যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায়, কোনো একটা অ্যাকশন বোঝায়, ওকে, এবং যেটা কোনো কালের সাথে সম্পর্ক থাকে। দেখো, আমি এখানে একটা সেন্টেন্স নিয়েছি, শিক্ষক মহাশয় আমাদেরকে কারক পড়াচ্ছেন। এখানে পড়াচ্ছেন ওয়ার্ডটা হচ্ছে আমাদের ক্রিয়া, কারণ এটা হচ্ছে একটা কালের সাথে সম্পর্ক রয়েছে এবং এটা একটা অ্যাকশন বোঝাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের ক্রিয়া। ওকে, নেক্সট নামপদ। নামপদ কি তাহলে? নামপদ হচ্ছে বাক্যে ক্রিয়া বাদে বাকি যেগুলো থাকে প্রত্যেকটা হচ্ছে নামপদ। ওকে, নামপদ কি? নামপদ হলে ক্রিয়া বাদে বাকি সেন্টেন্সে যা রয়েছে সব কিছু হচ্ছে নামপদ। আশা করি বুঝতে পেরেছো। তো চলো আমরা এবারে দেখে নেই কারকের শ্রেণী বিভাগ। দেখো, এখানে কর্তৃকারক, কর্মকারক, আমি কারকের প্রত্যেকটা শ্রেণীবিভাগ এখানে লিখে দিয়েছি। তো এখানে আমি 7টা লিখেছি। তোমাদের পরীক্ষা যদি আসে কারক কয় প্রকার, তোমরা 6 প্রকার লিখবে অবশ্যই। আমি একটা এক্সট্রা লিখলাম, কেন লিখলাম সেটা তোমাদেরকে আমি এক্সপ্লেন করবো অবশ্যই। তোমরা জাস্ট একবার দেখে নাও। বাক্যে যে ভার্ব আমরা পাবো, ক্রিয়া পাবো, ক্রিয়াকে কে দিয়ে প্রশ্ন করলে যে অ্যান্সারটা পাবো সেটা হচ্ছে কর্তৃকারক। কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক হবে, এবং কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে সম্প্রদানকারক হবে। কখন কর্মকারক হবে, কখন সম্প্রদানকারক হবে, আমি একটু পরেই আলোচনা করব। তো নেক্সট, কার দ্বারা, কী দ্বারা, কিসের দ্বারা, এটা হবে করণকারক। কিসের জন্য, কার জন্য, এটা হবে নিমিত্তকারক। ক্রিয়াকে আমরা যদি প্রশ্ন করি কোথা হইতে, কোথা থেকে, তাহলে যে অ্যান্সারটা পাবো সেটা হবে অবদানকারক। এবং ক্রিয়াকে আমরা যদি স্থান, কাল, সময়, বিষয়, কোথায়, এগুলো দিয়ে প্রশ্ন করে উত্তরটা পাই, সেটা হবে অধিকরণকারক। চলো এবারে আমরা সহজভাবে বুঝে যাই। তো এরপরে আমাদের দুটো বিষয় রয়েছে, একটা সম্বন্ধ পদ এবং সম্বোধন পদ, এটা আমরা শিখব। চলো প্রথমে আমরা একটা সেন্টেন্স দেখে নিই। দেখো, এখানে একটা সেন্টেন্স নিয়েছি যে ফাহিম প্রতি সোমবার দরিদ্রদের দারিদ্রতার জন্য নিজ ভাণ্ডার থেকে নিজ হাতে কাপড় দান করেন। তো দেখো, এখানে নামপদ এবং ক্রিয়াপদের সম্পর্কটা কীভাবে তৈরি হচ্ছে আমি তোমাদেরকে জাস্ট বোঝানোর চেষ্টা করেছি। দেখো, দান করেন এটা হচ্ছে আমাদের ক্রিয়া, ওকে, আর বাকিগুলো আমি বললাম কি নামপদ, অর্থাৎ বাকি ক্রিয়া বাদে বাকিগুলো সব হচ্ছে নামপদ। তাহলে এদের মধ্যে সম্পর্ক কীভাবে তৈরি হচ্ছে সেটা আমরা একটু দেখব। তখন দান করেন, দান করেনকে আমি প্রশ্ন করব কে দান করেন, উত্তর কী আসছে? ফাহিম। কে দান করেন? ফাহিম দান করেন, তাই না? তাহলে আমরা একটা সম্পর্ক পাচ্ছি, অর্থাৎ দান করার সাথে ফাহিমের একটা সম্পর্ক আছে, কারণ দান করার কাজটা ফাহিম করছে। তাহলে এটা হচ্ছে আমাদের কারক, ওকে। তারপরে প্রশ্ন করি কখন দান করেন? প্রতি সোমবার, এটা একটা আনসার পাচ্ছি। তাহলে এটা হচ্ছে আমাদের একটা ক্রিয়ার সাথে সম্পর্ক রয়েছে। আরও প্রশ্ন করি কাদের দান করেন? দরিদ্রদের। কী জন্য দান করেন? দারিদ্রতার জন্য। কোথা থেকে দান করেন? নিজ ভাণ্ডার থেকে। কিসের দ্বারা দান করেন? নিজ হাতে। কী দান করেন? কাপড় দান করেন। তাহলে এখানে প্রত্যেকটা যে ওয়ার্ডগুলো পাচ্ছি আমরা, তাহলে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু ক্রিয়ার সাথে একটা সম্পর্ক রয়েছে। তাহলে আমরা কারক কেন বলছি এটাকে? কারণ ক্রিয়াপদের সাথে নামপদের একটা এখানে সম্পর্ক তৈরি হচ্ছে, এই জন্য আমরা এটাকে কারক বলছি। আশা করি বুঝতে পেরেছো। তো চলো এবারে আমরা জানবো কোনটা কোন কারক। দেখো, এখানে একটা সেন্টেন্স নিয়েছি যে রমেশ বই পড়ছে, ওকে। রমেশের তলে আন্ডারলাইন আছে, আমাদের বার করতে হবে যে রমেশ এটি কোন কারকে আসে। তো দেখো, আমি একটু আগেই বলেছি যে ক্রিয়াকে আমরা প্রশ্ন করব সব ক্ষেত্রে, কারক নির্ণয় করার ক্ষেত্রে আমাদের ক্রিয়াকে প্রশ্ন করতে হবে। তো ক্রিয়াকে কে দিয়ে প্রশ্ন করব, ওকে। এখানে ক্রিয়া কী আছে? পড়া। তো আমরা এটাকে আমরা কে দিয়ে প্রশ্ন করব? আমরা জানি কর্তৃকারক নির্ণয় করতে গেলে আমাদের কী করতে হয়? কে দিয়ে প্রশ্ন করতে হয়। তাহলে আমরা ভার্বকে প্রশ্ন করি কে পড়ছে, কে বই পড়ছে? রমেশ বই পড়ছে। তো রমেশ হলো আমাদের কর্তৃকারক, ওকে। ওকে, নেক্সট, রাকেশ তার বন্ধুকে 100 টাকা ধার দিল। ওকে, আমি তোমাদেরকে এটা বোঝানোর আগে ছোটো করে একটা গল্প বলে নিই। দেখো, সাপোজ মনে করো তুমি এবং তোমার বন্ধু দুজন বাড়ি থেকে বার হলে ইকো পার্কে যাওয়ার উদ্দেশ্যে। তো তোমরা বনগা লোকালে উঠলে, তো উঠে তোমরা যাচ্ছ ইকো পার্কে। তো তোমরা ট্রেন থেকে যখন নামলে দেখলে যে তোমার বন্ধুর পকেট মারি হয়েছে, তোমার বন্ধুর পকেটে আর মানি ব্যাগটা নেই।
তো সে তোমাকে বলছে যে ভাই আমার তো মানি ব্যাগ চুরি হয়ে গিয়েছে, আমার কাছে আর টাকা কিছু নেই, তুই আমাকে 500 টাকা ধার দে। তো তখন তুমি তোমার বন্ধুকে 500 টাকা ধার দিলে। তারপরে তোমরা দুজন ইকো পার্কে গেলে। তো সেখানে গিয়ে দেখলে যে একজন ভিক্ষুক দাঁড়িয়ে রয়েছে, সে তোমাদের কাছ থেকে টাকা চাচ্ছে, বলছে যে ভাই আমাকে কিছু সাহায্য করো, আমি খেতে পাইনি, আমাকে কিছু সাহায্য করো। তো তুমি খুব কাইন্ড পার্সন, দয়ালু ব্যক্তি, হ্যাঁ, তো তুমি তাকে 100 টাকা দান করলে। তারপরে তোমরা এনজয় করলে, ঘুরলে, আনন্দ করলে, বাড়ি আসলে। তো বাড়ি আসার পরে কি হলো যে তোমার বন্ধু তোমাকে যে টাকাটা তুমি ধার দিয়েছিলে, তোমার বন্ধু তোমাকে দিয়ে দিল। কিন্তু তুমি যে ভিক্ষুককে যে টাকাটা দিয়েছিলে, সে কি তোমাকে টাকাটা ফেরত দিল? ফেরত দেয়নি। কেন দেয়নি? কারণ হচ্ছে তুমি দান করেছিলে, তাই না? তাহলে আমরা এখান থেকে দুটো বিষয় জানলাম যে তোমার বন্ধুকে যে টাকাটা দিয়েছে সেটা তোমাকে ফেরত দিল, অথচ ভিক্ষুককে যে টাকাটা দিয়েছে সে তোমাকে ফেরত দেয়নি। অর্থাৎ যখন আমরা কোনো কিছু কাউকে দেব, বিনা স্বার্থে দেব, ওকে, যেখানে আমাদের কোনো স্বার্থ জড়িত থাকবে না, সেটা হয়ে যাবে সম্প্রদানকারক। অর্থাৎ ক্রিয়াকে কে বা কাকে দিয়ে প্রশ্ন করার পরে যদি কোনো কিছু গিফট বা কোনো কিছু দেওয়া হয় নিঃস্বার্থভাবে, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার যেটা আসবে সেটা হবে আমাদের সম্প্রদানকারক। আর কোনো কিছু যদি স্বার্থের জন্য দেওয়া হয়, ওকে, কোনো কিছু প্রয়োজনের তাগিদে দেওয়া হয় বা কোনো কিছু ধার দেওয়া হয়, সেক্ষেত্রে যে কারকটা আমরা পাবো সেটা হবে কর্মকারক। আশা করি বোঝাতে পেরেছি। তো চলো আমরা এবার এক্সাম্পলটা দেখে নেই, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে বলছে রাকেশ তার বন্ধুকে 100 টাকা ধার দিল। প্রশ্ন করবো আমরা কী বা কাকে দিয়ে প্রশ্ন করব। যেহেতু এখানে তার বন্ধু নিচে আন্ডারলাইন করা আছে, তাহলে আমরা এটাকে আমাদের কারক নির্ণয় করতে হবে। তাহলে কাকে ধার দিল? কাকে ধার দিল? তার বন্ধুকে ধার দিল। ওকে, টাকা ধার দিয়েছে মানে টাকাটা ফেরত পাবে, এই আশাটুকু সে করতে পারে রাকেশ, তাই না? তাহলে সেটা হচ্ছে আমাদের কর্মকারকের উদাহরণ। তাহলে রাকেশ তার বন্ধুকে 100 টাকা ধার দিল, এটা কোন কারকের উদাহরণ? কর্মকারকের উদাহরণ। আশা করি বুঝতে পেরেছ। তো চলো এবার তারপর একটা দেখি। হামিদ ভিক্ষুককে 100 টাকা দান করলো। তাহলে ভিক্ষুককে, এটা কি কারক হবে? আমরা প্রশ্ন করবো কী বা কাকে দিয়ে প্রশ্ন করব, দুটোই সেম কী বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে। তো এখানে আমরা কী বা কাকে দিয়ে প্রশ্ন করব, কাকে দান করলো? ভিক্ষুককে। তাহলে এটা হচ্ছে আমাদের সম্প্রদান কারক হবে। কেন সম্প্রদান কারক হবে? কারণ আমাদের হামিদ যে টাকাটা দান করলো সেটা কিন্তু ফেরত নেওয়ার আশায় দান করেনি, ওকে, নিঃস্বার্থভাবে দান করলো, এই জন্য এটা আমাদের হবে সম্প্রদান কারক। ওকে, নেক্সট চলো। ফাইম নিজ হাতে চিঠিটি লিখেছে। ওকে, দেখো আমি বলেছি যে ক্রিয়াকে কার দ্বারা, কিসের দ্বারা, কি দ্বারা প্রশ্ন করে যে অ্যান্সারটা পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের করণ কারক। ওকে, তাহলে ফাইম নিজ হাতে চিঠি লিখেছে। ফাইম কি দ্বারা চিঠিটি লিখেছে? কিসের দ্বারা লিখেছে? নিজ হাতে চিঠিটি লিখেছে, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের করণ কারকের উদাহরণ। নেক্সট দেখো, বৃষ্টির জন্য বাজারে যেতে পারেনি। আমরা এখানে প্রশ্ন করব যে কিসের জন্য বা কার জন্য। কিসের জন্য যেতে পারিনি? বৃষ্টির জন্য যেতে পারেনি। কিসের জন্য যেতে পারেনি? বৃষ্টির জন্য যেতে পারেনি। আমরা জানি ক্রিয়াকে কিসের জন্য বা কার জন্য দিয়ে প্রশ্ন করলে যে অ্যান্সারটা পাওয়া যায় সেটাই হয় আমাদের নিমিত্তকারকের উদাহরণ। তাহলে এটা হচ্ছে আমাদের নিমিত্তকারক। ওকে, নেক্সট আমার বন্ধুকে কলম দিলাম। আচ্ছা, এখানে ব্যাগের নিচে আন্ডারলাইন হবে, হ্যাঁ, এটা আমার দেওয়া হয়নি, ব্যাগের নিচে এটা আন্ডারলাইন হবে। তো ব্যাগ থেকে আমার বন্ধুকে কলম দিলাম, এটা কোন কারক? এটা হবে আমাদের অপদান কারকের উদাহরণ। অর্থাৎ ক্রিয়াকে কোথা থেকে কোথা হইতে দিয়ে প্রশ্ন করে যে অ্যান্সারটা পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের অপদান কারক। তাহলে ব্যাগ থেকে কলম দিলাম, কলম কোথা থেকে কলম দিলাম? ব্যাগ থেকে, তাহলে ব্যাগ থেকে হচ্ছে আমাদের এটা অবদান কারক। ওকে, নেক্সট, শিক্ষক মহাশয় বাংলা পড়াচ্ছেন। তো আমরা জানি যে ক্রিয়াকে স্থান, কাল, সময়, কোনো বিষয়, কোথায়, এগুলো দিয়ে প্রশ্ন করে যে অ্যান্সারটা পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের অধিকরণ কারক, তাই না? তো দেখো এখানে কি আছে, শিক্ষক মহাশয় বাংলা পড়াচ্ছেন। ওকে, তাহলে বাংলা পড়াচ্ছেন এটা একটা বিষয়ের মধ্যে পড়ে, যে শিক্ষক মহাশয় কী বিষয় পড়াচ্ছেন? বাংলা বিষয়। তো এটা হচ্ছে আমাদের অধিকরণ কারকের উদাহরণ। ওকে, দেখো এখানে একটা তোমাদেরকে জাস্ট একটু বুঝিয়ে দেয় একটা বিষয়। দেখো কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে কিন্তু কর্মকারক হচ্ছিল, তাই না? শিক্ষক মহাশয় কী পড়াচ্ছেন? বাংলা পড়াচ্ছেন, মিলে যাচ্ছে, কর্মকারক হচ্ছিল। কিন্তু তোমরা মাথায় রাখবে, যখন স্থান, কাল, সময়, বিষয়, কোথায়, এগুলো যখন অ্যাড হবে, অর্থাৎ কোনো সেন্টেন্সে কোনো বিষয়, কোনো একটা নির্দিষ্ট বিষয় সম্পর্কে বোঝানো হবে, সেক্ষেত্রে কিন্তু সেটা অধিকরণ কারক হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখানে কি আছে, যে শিক্ষক মহাশয় বাংলা পড়াচ্ছেন, বাংলা একটা বিষয়ের মধ্যে পড়ে, সাবজেক্টের মধ্যে পড়ে, তাহলে এটা হচ্ছে আমাদের অধিকরণ কারকের মধ্যে চলে আসবে। তারপরে নেক্সট হচ্ছে বাবা রাতে বাড়ি ফিরলেন। ওকে, এটা রাতের নিচে আন্ডারলাইন হবে। বাবা রাতে বাড়ি ফিরলেন, বাবা কখন বাড়ি ফিরলেন? রাতে। তো এটা একটা সময় বোঝানো হচ্ছে, তাহলে এটা হচ্ছে আমাদের অধিকরণ কারক। ওকে, নেক্সট চলো,
সম্বোধন পদ, দেখো সম্বোধন পদটা তোমরা মনে রাখবে যে দেখো কর্তৃকারককেও কে দিয়ে প্রশ্ন করলে পাওয়া যায়, সম্বোধন পদকেও কে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়। দেখো বাবা বাজারে যাচ্ছে, কে বাজারে যাচ্ছে? বাবা, তাহলে এটা কিন্তু কর্তৃকারক, তাই না? কিন্তু এখানে আমি একটা সেন্টেন্স নিয়েছি, দেখো ভাই একটু এদিকে আসবেন, ভাই একটু এদিকে আসবেন, কে এদিকে আসবেন? ভাই। এটা হচ্ছে আমাদের সম্বোধন পদ হয়ে যাচ্ছে, কিন্তু এটার কর্তৃকারক হবে না। কেন হবে না? কারণ ভাইকে আমি সম্বোধন করে বলছি, তাই না? ভাইকে আমি সম্বোধন করে বলছি যে ভাই একটু এদিকে আসবেন। মনে রাখার একটা টিপস বলে দেই, যখন কোনো পদের পরে একটা কমা দেখবে তখন বুঝে নেবে যে সেটা সম্বোধন পদই আছে। ওকে, তখন তখন এখানে ভাই শব্দের পরে একটা কমা রয়েছে, তাহলে এটা হচ্ছে আমাদের সম্বোধন পদে আছে। যেমন ভাই একটু এদিকে আসবেন, তো ভাইয়ের পরে কমা রয়েছে, তাই এটা সম্বোধন পদ হয়ে যাবে। কিন্তু বাবা বাজারে যাচ্ছে, বাবার পরে কমা আছে, কমা নেই, তাহলে এটা হচ্ছে কর্তৃকারক হয়ে যাচ্ছে। তাহলে আমরা সম্বোধন পদকেও কে দিয়ে প্রশ্ন করলে উত্তর পেয়ে যাই এবং কর্তৃকারককেও কে দিয়ে প্রশ্ন করলে উত্তর পেয়ে যাই। ওকে, নেক্সট, মা আমাকে খেতে দাও। দেখো মাকে সম্বোধন করে বলছি মা আমাকে খেতে দাও, আর এখানে মায়ের পরে একটা কমা রয়েছে, তাহলে এটা হচ্ছে আমাদের সম্বোধন পদের উদাহরণ। আশা করি ক্লিয়ার হয়েছে। নেক্সট চলো, আমরা সম্বোধন পদ সম্পর্কে জেনেছি, এবারে আমরা জানবো সম্বন্ধ পদ। দেখো করণ কারকে কি হয়? কার দ্বারা প্রশ্ন করলে আমরা উত্তর পেয়ে যাই, তাই না? যেমন কলমে লেখা হয়, কার দ্বারা লেখা হয়? কলমের দ্বারা লেখা হয়, তাই না? তাহলে প্রথমটা হচ্ছে করণকারক উদাহরণ। তারপরে যেটা লিখেছি, দুপুরে আকাশের ছাগল চুরি হয়ে গেল। দেখো আমি কি বলছি? দুপুরে আকাশের ছাগল চুরি হয়ে গেল। কার সাইকেল চুরি হয়ে গেল? রাকেশের সাইকেল। তোমরা মনে রাখবে যখন কোনো বাক্যে সেন্টেন্সে কার দিয়ে প্রশ্ন করে অ্যান্সার পাবে সেটা হবে সম্বন্ধ পদ। আবারও বলি, যখন কোনো সেন্টেন্সে ভার্বকে কার দিয়ে প্রশ্ন করলে যে অ্যান্সারটা হবে সেটা হবে সম্বন্ধ পদ, এবং কার দ্বারা দিয়ে প্রশ্ন করলে যে অ্যান্সারটা হবে সেটা হবে করণকারক। কার সাইকেল চুরি হয়ে গেল? রাকেশের সাইকেল চুরি হয়ে গেল। কার সাইকেল চুরি হয়ে গেল? রাকেশের সাইকেল চুরি হয়ে গেল। তাহলে রাকেশের আমরা উত্তর পাচ্ছি। আর আমরা এখানে যদি বলি কার লেখা হয়, এটার অ্যান্সার আছে? কার লেখা হয়? অ্যান্সার নেই কিন্তু। যদি আমরা বলি কার দ্বারা লেখা হয়, তখন অ্যান্সার পাবো যে কলমের দ্বারা লেখা হয়। ওকে, তাহলে আশা করি বুঝতে পেরেছো যে সম্বন্ধ পদ এবং করণ কারকের মধ্যে পার্থক্য। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং ভিডিওটি বেশি বেশি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে, যাতে করে তারা ভিডিওটি দেখে উপকৃত হয়। এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।